প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন, অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা ফেরানোর প্রত্যাশা অর্থমন্ত্রীর। বিভিন্ন খাতে আসছে কর ছাড়। স্বস্তি মিলতে পারে কাঁচা বাজারে, কমছে 60টি নিত্যপণ্যের উৎসে কর, দাম কমবে দেশে উৎপাদিত ইলেকট্রনিক্স পণ্যেরও। চলতি অর্থ বছরে বিশাল ঘাটতিতে রাজস্ব বোর্ড, চাপে থাকলেও 6 লাখ কোটি টাকার বড় লক্ষ্য নির্ধারণ, পূরণ নিয়ে থাকছে সংশয়। বাজেট ঘাটতি মেটাতে সরকারের নজর বিদেশিদের দিকে, কমতে পারে ব্যাংক ঋণ নির্ভরতা, চাপ বাড়বে ভর্তুকি ও সুদ পরিশোধে। 55 বছরে বাজেটের আকার বাড়ল 1000 গুণের বেশি। তাজউদ্দিনের 719 কোটি টাকার বাজেট এবার 9 লাখ টাকা ছাড়াচ্ছে। স্বাগত স্টার বিজ টুডের বাজেট আয়োজনে, আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এবার জানাবো বাজেট 2026-27 খবর। এবার বিস্তারিত। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন পেল 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। সকাল 10:30টার দিকে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক। মন্ত্রিসভার অনুমোদনের পর 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বেলা 3টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের 55তম বর্তমান সরকারের চলতি মেয়াদেরও ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট। অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ উদ্দেশ্যে সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে পৌঁছান তিনি। এ সময় অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, ফলে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট। বাংলাদেশে এটা তো আমার প্রথম বাজেট না, এটা বাংলাদেশের অনেক দিন পর, এটা জনগণের নির্বাচিত সরকারের প্রথম বাজেট। অনেক দিন পর, আগে হয়েছে, এবং এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি। সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। দর্শক, 3টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যেই বাজেটের বেশ কিছু তথ্য আমাদের হাতে চলে এসেছে, যার মধ্যে অন্যতম হলো বাজেটের আকার। ইতিমধ্যে জানা গেছে বাজেটের আকার ধরা হয়েছে এবার 9,38,000 কোটি টাকা। স্বাধীনতার পর মাত্র 719 কোটি টাকার বাজেট আজ এসে 9 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে, অর্থাৎ বিশাল একটি অঙ্ক কিন্তু বাজেট এখন বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাজেটের যে আকার, এটি দেশের মোট জিডিপির 13.73%, অর্থাৎ জিডিপির আকারেও এই বাজেটটি কিন্তু বেশ বড়। আমরা জানি যে এবছর যে বাংলাদেশের মোট জিডিপি, এটি কিন্তু 2025-26 যে অর্থ বছর ছিল সেখানে 60 লক্ষ কোটি টাকা, এবং 2026-27 অর্থ বছরের জন্য এই জিডিপি কিন্তু নির্ধারণ করা হয়েছে 68 লক্ষ টাকা, অর্থাৎ এক বছরের মধ্যে কিন্তু প্রায় 8 লক্ষ কোটি টাকার বাড়তি একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও এটি বেশ বড় একটি অঙ্ক, কিন্তু দেশের যে অর্থনৈতিক কার্যক্রম এটি যদি স্বাভাবিক প্রবাহে চলতে থাকে তাহলে হয়তো এই যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি পূরণ করা সম্ভব হতে পারে। আমরা জানি যে এর আগে যে বাজেটগুলো ছিল সেই বাজেটও কিন্তু আসলে জিডিপির একটি বড় অংশই আসলে সেখানে পূরণ করা হয়েছে, এবং এবার বাজেটেও কিন্তু জিডিপির প্রায় 13%-এরও বেশি
বেশি। অর্থাৎ এই যে বড় একটি বাজেট যাচ্ছে, এর আগের বছরের তুলনায় যদি এই বাজেটটি খুব বেশি বাড়েনি, কিন্তু নতুন অর্থ বছরে এই বাজেট কতটুকু পূরণ করতে পারবে, কিংবা এই বাজেটের আসলে যে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে বাস্তবায়ন কতটুকু সম্ভব হবে, সেটি হয়তো অর্থ বছর শেষে আমরা জানতে পারবো। এছাড়া আমাদের জিডিপির একটি টার্গেট রয়েছে, জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাজেটে। সেখানে আমরা দেখতে পাচ্ছি জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। এর আগের অর্থ বছরে অর্থাৎ 2025-26 কিন্তু জিডিপির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 5.5%। যদিও সে সময়ে বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে, বিশেষ করে বিশ্বব্যাংক এবং IMF, তারা কিন্তু সরকারের যে লক্ষ্যমাত্রা সেখান থেকে অনেকটাই কম তারা ধরেছিল। আমরা দেখতে পাচ্ছি যে 2025-26 বিশ্বব্যাংক বলেছিল 4.6% প্রবৃদ্ধি হতে পারে, এবং IMF আরেকটু কমিয়ে 4.3% প্রবৃদ্ধি হতে পারে বলে তারা কিন্তু তখন আমাদেরকে জানিয়েছিল। আমরা প্রতি বছরই অর্থ বছরে দেখতে পাই যে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তার তুলনায় কিন্তু যে অর্জিত তার মধ্যে একটি পার্থক্য কিন্তু প্রতি বছরই আমরা দেখতে পাই। এরপরে আমরা যে মূল্যস্ফীতির কিছু তথ্য আমাদের হাতে এসেছে, মূল্যস্ফীতির বিষয়ে আপনাদের সঙ্গে কিছু তথ্য জানাতে চাই। আগামী অর্থ বছরে 7.5% মূল্যস্ফীতি কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বর্তমান সরকার। যদিও বর্তমান যে মূল্যস্ফীতি 9.42, অর্থাৎ মূল্যস্ফীতির ক্ষেত্রে কিন্তু একটি বড় পার্থক্য রয়েছে। বর্তমান যে অর্থ বছরের সঙ্গে বাস্তবতার কিন্তু বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। লক্ষ্যমাত্রা 7.5, যদিও বাস্তবে দেখা যাচ্ছে 9.42, অর্থাৎ প্রায় 2% বেশি মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসা বর্তমান সরকারের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আগামী বাজেটে কিন্তু বেশ কিছু পণ্যে ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ পণ্যের মূল্য কীভাবে কমিয়ে নিয়ে আসা যায়, সাধারণ গ্রাহকদেরকে আরও বেশি সহজে কিন্তু তাদের ক্রয় ক্ষমতা কীভাবে বাড়ানো যায়, সেই চেষ্টা কিন্তু এই সরকারের রয়েছে। যদিও আমরা জানি যে আগামী বাজেটে চাল, ডাল, তেলসহ অন্তত 60টি পণ্যের উপর থেকে কর কমানো হচ্ছে, ভ্যাট কমানো হচ্ছে, যার ফলে এই 60টি পণ্য সহ আরও অন্যান্য আনুষঙ্গিক যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু কমতে পারে। অর্থাৎ মূল্যস্ফীতি কমানোই কিন্তু আগামী সরকারের সবথেকে বড় একটি চ্যালেঞ্জ হবে। আর সে লক্ষ্যেই বাজেটে বেশ কিছু পণ্যের উপর থেকে কর ছাড় দেওয়া হয়েছে। আমদানিকৃত পণ্যের উপর থেকে যেমন কম ছাড় দেওয়া হয়েছে, একই সঙ্গে কিন্তু বিভিন্ন কাঁচামাল আমদানির ক্ষেত্রেও কর ছাড় দিচ্ছে সরকার। অর্থাৎ দেশে যে পণ্য উৎপাদিত হবে সেই পণ্য উৎপাদনে মূল্য যেন অনেকটাই ক্রয়সীমার মধ্যে থাকে, সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা সহজে যেন পণ্য কিনতে পারেন, সেই লক্ষ্য কিন্তু রয়েছে। আমরা এরপরে দেখি, যেহেতু বাজেট একটি বড় আকারের বাজেট আমরা বলছি, অর্থাৎ বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যেখানে আয় হবে 6,95,000 কোটি টাকা। অর্থাৎ বাজেটের কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বড় অংশই ঘাটতি থেকে যাচ্ছে। অর্থাৎ মোট বাজেটের 74% আয় করতে সক্ষম হলেও প্রায় 25% কিন্তু বাজেটের সংস্থান করা যাচ্ছে না। অর্থাৎ 25% একটি ঘাটতি কিন্তু রয়েছে। এই বাজেট ঘাটতির আমরা দেখতে পাচ্ছি, বাজেট ঘাটতিতে 2,43,000 কোটি টাকা রয়েছে, যেখানে সুদ পরিশোধের জন্য 1,27,000 কোটি টাকা রয়েছে। তো মোটামুটি বাজেটের এই ছিল এখন পর্যন্ত যে বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। তবে ইতিমধ্যে জাতীয় সংসদে কিন্তু অর্থমন্ত্রী কথা বলা শুরু করেছেন, অর্থাৎ বাজেট উপস্থাপনের প্রস্তাবনা তিনি শুরু করেছেন। আমরা সরাসরি চলে যাব জাতীয় সংসদে। বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের একই সাথে স্মরণ করছি। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করছে। মাননীয় স্পিকার, দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জেকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধেও দেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি।
2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি।
সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই 10টি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি মাননীয় স্পিকার। 1, সবার জন্য উন্নয়ন। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। 2, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 5, বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা। বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, তো ঠিক আছে, 8 আচ্ছা ঠিক আছে, এই তো 9 তো প্রাণ প্রকৃতি, আচ্ছা আচ্ছা আর্থিক খাতে, সরি। 5-এর পরে বিনিয়ন্ত্রণের পরে 6 হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। 7, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। 8, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা। 9, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ ও পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ, কার্যকর করে তোলা। দর্শক দেখছেন স্টার বিস টুডে বাজেট আয়োজন।
বাজেট নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে এর মধ্যে কিন্তু সংসদে বাজেট উপস্থাপন শুরু হয়েছে, অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাব পেশ করা শুরু করেছেন। এবার যে আগামী যে অর্থ বছর আসছে সেখানে তো মূল্যস্ফীতি একটি বড় বাধা, এর পাশাপাশি রয়েছে যে রাজস্ব আদায়ের একটি বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আরেকটি যুক্ত হয়েছে রাজনৈতিক প্রতিশ্রুতি, অর্থাৎ নির্বাচনকালীন যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল। সব মিলিয়ে আগামী বাজেটকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। যে বাজেটটি উপস্থাপিত হচ্ছে সেটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যেটি আমরা দেখলাম 9,38,000 কোটি টাকার বাজেট। আগের বছরের চেয়ে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো বেশি। এই বাজেটটিতে আমরা দেখলাম অনেক জায়গায়, বিশেষ করে কিছু খাদ্যপণ্য যেগুলো এসেনশিয়াল আইটেম, প্লাস হচ্ছে কম্পিউটার রিলেটেড কিছু ইকুইপমেন্ট, কৃষি যন্ত্রপাতি রিলেটেড কিছু জায়গায় উচ্ছে কর যেটি আছে সেটি কমানো হয়েছে। তো আশা করা যাচ্ছে হয়তো এই সমস্ত জিনিসপত্রের দামগুলো কমবে। এখন আসলে দাম কমবে কি না সেটা ডিপেন্ড করবে তার বাস্তবায়নের উপর। দেখা গেল যে হয়তো আপনারা জানেন যে সরকারের টিডিএস হচ্ছে, যেটাকে আমরা বলি ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, এটি অন্যতম, প্রায় 78% আসে কিন্তু এই টিডিএস থেকে, ইনকাম ট্যাক্সের। তো এই জায়গায় যেহেতু সরকার ছাড় দিয়েছে, অনেক রেভিনিউ লস হবে, বাট সেখানে যদি জনগণের যাতে উপকারে আসে, তার রিফ্লেকশনটা যাতে আমরা বাস্তবে দেখতে পাই, তো সেই জায়গাটা আমি মনে করি তদারকিটা করাটা খুবই জরুরি। ওভারঅল যেটুকু দেখলাম, বাজেট স্টিল একটা বড় আকারের বাজেট, ঘাটতি বাজেট, জিডিপির প্রায় 3.6% মতো। কিন্তু এই ঘাটতি বাজেট যেটি আছে, এটি একটা বড় অঙ্কের টাকা কিন্তু ব্যাংক বড়োয়িংয়ের উপর নির্ভরশীল করছে। প্রায় 1 লাখ, ঘাটতি তো 2,43,000 কোটি টাকা রয়েছে, তারপরে অর্ধেক তো অভ্যন্তরীণ খাত থেকে নিতে হবে সরকার। 1,12,000 কোটি টাকা, যেটি চলতি অর্থ বছরে 1,18,000 কোটি টাকা ছিল। তো 1,12,000 কোটি টাকাই ব্যাংক বড়োয়িং, যেটা ব্যাংক থেকে নিতে হবে। আর 1,16,000 কোটি টাকার মতো সেটি হচ্ছে এক্সটার্নাল বড়োয়িং। এখন যেটা হয় কি, যে এক্সটার্নাল বড়োয়িং অনেক সময় যে কমিটমেন্টটা থাকে ডোনারদের বা ডেভেলপমেন্ট পার্টনারদের, তার রিয়েলাইজেশনটা অনেক সময় মতো হয় না, টাইমলি হয় না, বা তারপরেও দেখা যাবে গভর্নমেন্টকে কিন্তু ব্যাংকের উপরই বেশি নির্ভরশীল। আবার উন্নয়ন সহযোগীদের তো আসলে কিছু শর্ত থাকে, সেগুলো দেশের অর্থনীতির সঙ্গে কতটুকু সামঞ্জস্য হবে সেটা তো মাথায় রাখতে হবে। সেটা তো অনেক কন্ডিশন থাকে, কিন্তু এই যে ব্যাংক বড়োয়িং যেটা এখন একদিকে বলা হচ্ছে যে যারা বিনিয়োগকারী আছে, বিনিয়োগের তাদেরকে যাতে সহজ তারা যাতে হতে পারে, কস্ট অফ ডুইং বিজনেস, সেই জায়গায় পাশাপাশি যদি এই ব্যাংক বড়োয়িং বেশি হয় তাহলে এক ধরনের ক্রাউডিং আউট ইফেক্ট হয়। তো সেখানে বেসরকারি খাত যেটি আছে তাদের যে ঋণের প্রবাহ সেটি কিন্তু বাধাগ্রস্ত হয়। তো সেটি একটি জিনিস আমরা দেখতে পেলাম যে মোটামুটি যেটি ট্র্যাডিশনালি থাকে ব্যাংক বড়োয়িংয়ের, সেখানেই আরও কিছু জায়গায় ক্রাউডিং আউট ইফেক্টের কথা বলছিলেন। এই জায়গায় তো আবার সরকারের আরেকটি কমিটমেন্ট রয়েছে, 1 কোটি কর্মসংস্থান। সো এটা তো আসলে এর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যেতে পারে। এখন কর্মসংস্থানের জন্য যেহেতু বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে ব্যবসাদের ক্ষেত্রে ব্যবসা সহজ করানোর জন্য সিঙ্গেল উইন্ডো থেকে আরম্ভ করে কিছু কর ছাড়ের বিষয় কিন্তু সেখানে দেয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি কাঙ্ক্ষিত মাত্রায় আসে, বিনিয়োগকারী যারা আছে, 2 ধরনের বিনিয়োগকারী, একটা হচ্ছে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগকারী, আর একটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আকৃষ্ট করার জন্য যে ধরনের বিনিয়োগের যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা আসলে নিশ্চয়তার একটি বিষয় আছে, একটা কনফিডেন্সের বিষয়টা আছে। এখন এই বাজেটে যে ধরনের কর ছাড়, মানে বেশিরভাগ ক্ষেত্রে আসলে উচ্ছে কর ছাড়টা দেওয়া হয়েছে, তো সেটি একটা ইতিবাচক দিক নিশ্চয়ই। তো এখন ব্যবসায়ীরা যদি এখানে বিনিয়োগ করে তাহলে তো কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, প্লাস কয়েকটা স্পেশাল ইকোনমিক জোনের কথা বলা হয়েছে যে এগুলো
তো এখন ওই স্পেশাল ইকোনমিক জোন আপনারা জানেন যে কোনো একটা স্পেশাল বা ইকোনমিক জোন যদি করতে হয় সেখানে ল্যান্ড অ্যাকুইজিশনটা কিন্তু একটা বড়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এর সাথে সাথেই এগুলো কিন্তু অনেক সময় লাগে, অনেক জটিলতা কিন্তু এবং সেখানে খরচের একটি বড় অংশই আসলে ওখানে ব্যয় করতে হয়। ওখানে করতে হয়। তাই সেই জন্য এইগুলো বাস্তবায়নের উপর ডিপেন্ড করবে কর্মসংস্থান। কারণ আপনি যখন একটা অর্থনৈতিক অঞ্চল করবেন সেখানে যখন এটি তৈরি হবে, যারা ফরেন ইনভেস্টর তারা যদি ইনভেস্ট করতে চায় তাহলে এটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তখন এটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা। আসলে কর্মসংস্থানের জন্য প্রাইভেট সেক্টরকে তাদের যদি ইজ অফ ডুইং বিজনেস, এগুলো কিন্তু বলা হয়েছে যে বাজেট বক্তৃতার যতটুকু আমরা শুনছি বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়গুলো, এখন এগুলো কিভাবে আসলে বাস্তবায়িত হবে এই বাস্তবায়নের উপর নির্ভর করবে আসলে কর্মসংস্থানের সুযোগ। আমরা দেখছি যে বিভিন্ন স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে, অর্থাৎ সরকারিভাবে যে সমস্ত জায়গাগুলো আছে যেগুলো শূন্য পদ আছে সেই সব জায়গায় কিন্তু নিয়োগ কার্যক্রম অলরেডি শুরু করেছে। কিন্তু প্রাইভেট সেক্টরে করতে হলে তাহলে তাদের যে কস্ট অফ ডুইং বিজনেস, আমরা দেখলাম একটা যেমন বিভিন্ন খাতে অনেক ধরনের তহবিল ঘোষণা করা হয়েছে, একটা 20,000 কোটি টাকা যে সমস্ত আপনার বন্ধ তহবিল বা আংশিকভাবে বন্ধ কারখানা আছে, তো সেগুলো চালুর উপর ডিপেন্ড করবে আসলে। তো সেখানে আমরা 7-7.5% ইন্টারেস্ট রেটে তারা যদি সহজ শর্তে পায়, এবং এই ক্ষেত্রে আমি বলবো এই জায়গাগুলো কিন্তু অনেক যাচাই বাছাইয়ের বিষয় আছে। সেখানে কেন্দ্রীয় ব্যাংক তো তাদের মতো করে মনিটর করবে, কিন্তু এখন কেন্দ্রীয় ব্যাংকেরও অত সক্ষমতা আছে কিনা যে পরিমাণ ডিসবার্সমেন্ট হবে সেগুলো মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা, এই জায়গাটা কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে। কারণ এই যে টাকাটা সরকার দিচ্ছে সেটি আবার ফেরত আসাটা যাতে নতুন করে সেখানে আবার ক্লাসিফাইড না হয়, নন পারফর্মিং না হয়। তো যারা ভালো ব্যবসায়ী, যারা আসলে ব্যবসা করতে চায় এবং যাদের সুনাম আছে, হয়তো যৌক্তিক কারণে তাদের হয়তো বৈশ্বিক কারণ হতে পারে বা কোনো একটা যৌক্তিক কারণে এই জায়গাটা কিন্তু যাচাই বাছাই করার বিষয় আছে। তাই এখানে কস্ট অফ ডুইং বিজনেস যদি আমরা কমাতে পারি, পাশাপাশি আপনার বিনিয়োগের যে পরিবেশ বা সেখানে অনেকগুলো যেমন এক ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হচ্ছে, এগুলো অনেক দিন থেকে বলা হচ্ছে, কিন্তু এগুলো কতটুকু কার্যকর, সেই বেনিফিটটা আসলে ব্যবসায়ীরা কতটুকু পাবে তার উপরেই ডিপেন্ড করবে এর সফলতাটা। ওভারঅল আমরা দেখলাম যে এবারের বাজেটে 10টা প্রায়োরিটি জায়গা আসলে ঠিক করা হয়েছে। তো সেখানে তো ন্যারেটিভগুলো দেয়া আছে, কিন্তু এই 10টা প্রায়োরিটি যেমন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণের কথা বলা হয়েছে, গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে, এখন সেটি এনফোর্সমেন্টের উপর নির্ভর করবে তার সুফল আমরা আসলে কতটুকু পাবো। যেহেতু একটি গণতান্ত্রিক সরকার, ওনারা দায়িত্ব নিয়েছেন, প্রথম বাজেট দিয়েছেন, তাদের একটা পলিটিক্যাল কমিটমেন্টটা এবং তার বাস্তবায়ন, যেহেতু নির্বাচনী ইশতেহারেরই একটা রিফ্লেকশন আমরা কিন্তু আসলে এই বাজেট বক্তৃতায় দেখতে পাচ্ছি, কিন্তু সেটির সব কিছুই ডিপেন্ড করবে আসলে সফল বাস্তবায়নের উপর। আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং রাউন্ড দ্য ইয়ার বাস্তবায়ন। একটা বাজেট নিয়ে যত আলোচনা করি আমরা বাজেট উপস্থাপনের সময়, কিন্তু বাজেট বাস্তবায়নের সময় কিন্তু সেগুলো ওইভাবে ফলো আপ করা হয় না। তাই বাস্তবায়নটা যাতে আমরা দেখলাম যেখানে অপারেটিং বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট, তো ডেভেলপমেন্ট বাজেটও কিন্তু একটা বড় আকারের একটা বাজেট। আমাদের যে পরিমাণ আমার 3 লাখ কোটি টাকার মতো সেখানে কিন্তু আমাদের ডেভেলপমেন্ট বাজেট, অর্থাৎ আমাদের যতটুকু ঘাটতি বাজেট অলমোস্ট তার চেয়ে কিছু একটু বেশি হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। এক কথায় যদি আমরা বলতে পারি যে অনেকটা দেখা যাচ্ছে এই ঘাটতি বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট, এখন ঘাটতি বাজেট তো আপনার এক্সটার্নাল অথবা ব্যাংক বরোয়িং, ডোমেস্টিক ব্যাংক বরোয়িং থেকে নিতে হচ্ছে। তো এই আকারটা কিন্তু যদিও জিডিপির আকারে হয়তো অংশে কম, কিন্তু এটি সংখ্যায় যদি আমরা চিন্তা করি এটি আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে। আমরা দেখলাম যে আমাদের রাজস্ব আহরণ যেটি আছে সেটি 6,95,000 কোটি টাকার, যেটি এনবিআরকেই টার্গেট দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। এখন এটি আদায় করার জন্য যে ধরনের রিফর্ম দরকার, অর্থাৎ বলা হয়েছে যে এন্ড টু এন্ড
অটোমেশন। এখন এই অটোমেশনটা আসলে কিভাবে হবে এবং এই জায়গাটার উপরই ডিপেন্ড করবে যে আপনি দেখেন আজকে ভারতে তাদের কিন্তু ডিরেক্ট ট্যাক্সের পোর্শন 48%-এর মতো। আমরা যদি তারা এটা করতে পেরেছে কিন্তু ক্যাশলেস ট্রানজ্যাকশন, যেটি তারা ব্যাপকভাবে কিন্তু একটা ছোট্ট দোকানে গেলেও আপনি দেখবেন কিউআর কোড দিয়ে সেখানে ট্রানজ্যাকশন হচ্ছে। বর্তমান সরকার তো ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে বেশি উৎসাহ দিচ্ছে। এখন বলা হচ্ছে সেই দিকে যাবে, কিন্তু আমরা তো দেখেছি যে ভ্যাটকে অটোমেশন করার কথা শুনেছি, ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বসানোর কথা শুনেছি, কিন্তু সেইগুলো কিন্তু সেইভাবে বাস্তবায়ন হয়নি। তো এখন এই যেহেতু বিশাল অঙ্কের একটা টার্গেট এনবিআরকে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এগুলো মানে বিভিন্ন যে জায়গাগুলো আছে এন্ড টু এন্ড অটোমেশন যদি করতে হয়, ট্যাক্স নেট যদি বাড়াতে হয়, যারা নতুন বা পোটেনশিয়াল ট্যাক্স পেয়ার যারা আছে তাদেরকে আসলে কিভাবে নিয়ে আসা যায়, বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে আপনার সরকারের যে এজেন্সিগুলো আছে তাদের মধ্যে যে ইন্টার অপারেবিলিটি, যেমন সিটি কর্পোরেশনের সাথে এনবিআরের যদি ইন্টার অপারেবিলিটি থাকে, যেটি এখন বিআরটি এর সাথে আছে, তো এরকম যদি করা যায়, অর্থাৎ আপনি ডিজিটালাইজেশন যদি করতে পারেন পুরো ট্যাক্স সিস্টেমটার মধ্যে, কিন্তু সেটি করতে গেলে কিন্তু আপনাকে বিনিয়োগ করতে হবে। অটোমেশন তো আর এমনি হবে না, কিন্তু সেইখানে বিনিয়োগ করা, এই যে এনবিআরকে শক্তিশালী করা, অথবা আমরা বলে আসছি যে এনবিআরের যে দুটো ভাগ আছে, একটা ট্যাক্স পলিসি এবং ট্যাক্স যারা কালেকশন করবে, এই দুটোর যে একটা রিফর্মের বিষয় আছে, তো সে বিষয়টা তো আসলে ওইভাবে আমরা বলতে শুনেছি, কিন্তু তার বাস্তবায়ন এখন পর্যন্ত কিন্তু হয়নি। সুতরাং সেটি রিফর্মের একটি ধাপ। আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কয়েকটা কমিটি কিন্তু করে দেওয়া হয়েছে, রেভিনিউ মোবিলাইজেশন কিভাবে হবে সেইগুলোতে কিন্তু, যেমন আমরা নিজেরাও আমাদের গবেষণা প্রতিষ্ঠান যেটি র্যাপিড, সেখান থেকে আমরা গবেষণা করেছি, আমরা হোয়াইট পেপার কমিটিতে সেখানে একটা চ্যাপ্টারই আছে, প্লাস দুটো কমিটি কাজ করেছে, সেখানে কিন্তু বলা আছে যে কি পরিমাণ রিফর্ম করলে কোথায় গিয়ে তার রিফ্লেকশনটা হবে। এখন সেই জায়গাগুলো কিন্তু আসলে লাগবে যদি আমরা এত বড় অঙ্কের রেভিনিউ কালেকশন করতে চাই, কারণ আমরা দেখছি যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও যেটি, সেটি 7% মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। যদিও সরকার বলছে যে এটিকে 10% এবং পরবর্তীতে পর্যায়ক্রমে এটিকে 15% নিয়ে আসা হবে, কিন্তু এই বলার চেয়েও এটি কিভাবে আসলে করা হবে এবং তার সফল বাস্তবায়নের উপরেই কিন্তু আসলে ডিপেন্ড করবে। দেখেন, আমরা যদি এরকম ক্যাশলেস ট্রানজ্যাকশন করতে পারি, এবং আমাদের তো লাখ লাখ বাজার আছে কিন্তু বিভিন্ন জায়গায়, এগুলোকে আমরা যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, টেকনোলজির মধ্যে যদি টেকনোলজির ইমপ্লিমেন্টেশনটা অ্যাপ্লিকেশনটা যদি আমরা করতে পারি, দেখেন এখন এই যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য যে এআই বেসড যে ক্যামেরা লাগানোর ফলে এখন কিন্তু ঠিকই মানুষ, এখন ট্রাফিক পুলিশের দরকার হচ্ছে না, হয়তো সামনে লাগবে, এখন কিন্তু এই অটোমেশনের কোনো বিকল্প নেই। আপনি যদি সিস্টেম দিয়ে মানুষকে আটকাতে পারেন, এটি যেমন দরকার, আবার আপনার পাবলিক সার্ভিস যেটি আছে, অর্থাৎ এই যে ট্যাক্স পেয়ার্স মানি, সেটিও কিন্তু সরকারকে দেখাতে হবে যে এই টাকার সদ্ব্যবহারটা কীরকম হচ্ছে, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে কিনা, সেখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির বিষয়টা আছে, সেটিও কিন্তু পাশাপাশি। তো এই বিষয়গুলো কিন্তু আলোকপাত করা হয়েছে বাজেটের মধ্যে। এই যে 10টি যে অগ্রাধিকার উল্লেখ করা হয়েছে, এই 10টি অগ্রাধিকারের মধ্যে প্রত্যেকটি জিনিস কিন্তু আছে, কিন্তু সেটি কিভাবে বাজেটে তাকে লিঙ্ক করা হচ্ছে, যেমন আমি বলছি যে সুশাসনের বিষয়, আমি বলছি গুণগত শিক্ষার বিষয়, আমি হেলথের যে বিষয়গুলো সেখানে, তো এইগুলো আসলে কিভাবে লিঙ্ক হচ্ছে বাজেটের মধ্যে, সেটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং সে অনুযায়ী যাতে বাস্তবায়ন হয়। এখন আপনি স্বাস্থ্যের কথা যদি বলি, আমরা স্বাস্থ্যখাত অবহেলিত, কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে আমরা জিডিপির 0.58% আমরা দেখতাম বাজেটের স্বাস্থ্য এবং শিক্ষা খাত উপরের দিকে থাকতো, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি সেটা 3 কিংবা 4-এ চলে যাচ্ছে। এইবার যদিও স্বাস্থ্য খাতে বলা হচ্ছে জিডিপির 1% উপরে বা 1% মতো করে খরচ করা হবে, অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে অ্যালোকেশন দেওয়ার পরেও সেই বাজেটটা কিন্তু ইউটিলাইজেশন হয় না, অর্থাৎ বাজেটটা খরচ করতে পারে না। এখন এই দুটোর মধ্যে কিন্তু সমন্বয়টা লাগবে। শিক্ষা খাতকে
বলা হচ্ছে যে যেটি 1.58% মতো ছিল যেটা জিডিপি, সেটাকে 2% কথা মানে এই বাজেটে অ্যালোকেশন রাখা হয়েছে। তো এখন অ্যালোকেশন ইজ নট এনাফ, কিন্তু এই অ্যালোকেশনটা যাতে গুণগত এক্সপেন্ডিচারটা হয় এবং সেই অনুযায়ী যে বাস্তবায়নটা যাতে ঠিকমতো হয় সেই জায়গাটাও কিন্তু আমাদের। সুতরাং আরেকটা বড় জায়গায় আমরা দেখলাম এই বছর বাজেটে সামাজিক সুরক্ষা খাতে অনেক বড় ধরনের একটা বাজেট কিন্তু রাখা হয়েছে, প্রায় 1,45,000 কোটি টাকার বাজেট রাখা হয়েছে এবং অনেকগুলো কর্মসূচি, নতুন কর্মসূচি, ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে কৃষক কার্ড, বিভিন্ন কর্মসূচি এবং কিন্তু বাজেটে নতুন করে সেখানে। বলা হচ্ছে প্রবাসীদের জন্য একটা কার্ড চালু করার বিষয়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো তো ইতিবাচক, কিন্তু এর জন্য যে অর্থের যে সংস্থান, সেই অর্থের সংস্থানটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। আরেকটু ভালো হতো যদি আমাদের যে 95টা সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিগুলো আছে সেখানকে একটা অ্যানালিসিস করে যদি বের করা হতো কোনগুলো আসলে কোনো ওভারল্যাপিং আছে কিনা, কোথাও কমানোর সুযোগ আছে কিনা, তাহলে কিন্তু সরকারের ব্যয়ের চাপটা কিন্তু সরকারের উপর কমতো। এখন এটাকে অ্যাড না করে যদি কোনো কোনো জায়গায় যদি কনসলিডেশনের সুযোগ থাকে, তো সেখানে কিন্তু প্রচুর গবেষণা কিন্তু আছে। কিন্তু এখন সরকার যদি এরকম যারা গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাথে যেমন যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, আমরা যেমন র্যাপিড থেকে আমরা যে কোনো সময় এই ধরনের সাপোর্ট আসলে দিতে চাই, আমাদের অনেকগুলো পলিসি ব্রিফও করাও আছে, সেখানে অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানও তারাও কিন্তু এই ধরনের কাজগুলো করেছে। কিন্তু এখন নতুন করে যদি আমরা দেখলাম যে উপকারভোগীর সংখ্যাও কিন্তু বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে, বা এই কার্ডগুলো এখানে কিন্তু অপারেটিং কস্টও কিন্তু একটা বিষয় যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি শুধু কার্ড দিলে তো হবে না, এই কার্ড প্রিন্টিং থেকে আরম্ভ করে সেটা মাঠ পর্যায় পর্যন্ত যে বাস্তবায়ন, সেখানে কিন্তু এক ধরনের কস্ট আছে, কিন্তু সেই কস্টটাও যাতে বেশি না হয় সেটিও কিন্তু সরকারকে আসলে খুব ভালোভাবে দেখতে হবে যে কিভাবে। আরেকটি হলো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে যাদের জন্য করা তাদের কাছে যাতে ঠিকমতো পৌঁছায়, অর্থাৎ ইনক্লুশন এরর যাতে কম হয়। এই উপকারভোগী সিলেকশনের ক্ষেত্রে অনেক যাচাই বাছাই করা, এবং সেটা যদি সরকারের তো আসলে বিভিন্ন মাঠ পর্যায়ের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো মিলে, এবং একটা সুযোগ আছে কিন্তু আমাদের কিন্তু যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে তারাও কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে, তাদেরও কিন্তু সহযোগিতা নেওয়া যেতে পারে, কারণ তাদেরও একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। তো সরকার যদি মনে করে যে না, যারা মাঠ পর্যায়ে কাজ করছে এরকম নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো, তাদেরও কিন্তু সহায়তা নিতে পারে এরকম উপকারভোগী সিলেকশনের ক্ষেত্রে। কোনো ধরনের যাতে সেখানে রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো ধরনের প্রভাব যাতে না থাকে, তাহলে এই যে আমরা সরকার বলছে যে ইনফ্লেশনকে 7.5% মধ্যে নিয়ে আসবে, এটি খুবই ইতিবাচক উদ্যোগ, কিন্তু এটার বাস্তবায়নটা কিন্তু অনেক কঠিন, কারণ ইনফ্লেশনের সাথে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত। এখন তো ইতিমধ্যে 9.42 উপরে আছে, সেটা কমিয়ে 7 উপরে নেওয়াটা 7.5% নিতে হলে সরকারের 3টা যে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং বাজার ব্যবস্থাপনা, বিশেষ করে বাজার ব্যবস্থাপনাটা সঠিকভাবে তদারকির বিষয়টা কিন্তু এখানে আছে। কারণ আমরা দেখি যে কোনো একটা প্রোডাক্টের আপনি যদি সাপ্লাই চেইন দেখেন, সেখানে কিন্তু অনেক ধরনের বাধা থাকে, চাঁদাবাজি থাকে, বিভিন্ন ধরনের প্রভাব থাকে, বিভিন্ন গোষ্ঠীর প্রভাব থাকে। দেখা যাচ্ছে উৎপাদনকারী যেই পয়সাটা পায় তার চেয়ে যখন এন্ড কনজিউমারের কাছে আসে তখন কয়েক গুণ বেড়ে যায়। অনেক অর্থনীতি বহির্ভূত কারণ কিন্তু সেখানে থাকে। তো এই জায়গাগুলো কিন্তু আসলে শুধুমাত্র অ্যালোকেশনটা দিলে হবে না, এই যে জায়গাটা তদারকি করা, মনিটরিং করা, এবং যদি প্রয়োজন হয় যে সারা বাংলাদেশে যে দোকান মালিক সমিতি আছে তাদেরকেও কিন্তু এনগেজ করা, কারণ যদি করতে পারি আমরা, তাহলে এই যে সরকার যে ইনফ্লেশন কমাতে চায় এবং সীমিত আয়ের যে মানুষ আছে যারা নিম্নবিত্ত বা তার চেয়ে দুস্থ আছে, তাদেরকে টার্গেট করে, অর্থাৎ তাদের কাছে যাতে তাদের দ্রব্যমূল্যের যে তারা যাতে একটা স্বস্তির জায়গা থাকে, এই বাজেটে তার জন্য সহনীয় অবস্থায় তাদেরকে দেয়া। আমরা এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব। আমরা একটু সংসদে যেতে চাই, সেখানে অর্থমন্ত্রী কথা বলছেন। আমরা সংসদ ভবন থেকে ঘুরে আসবো, অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনাও একটু জেনে আসবো। 25 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
আমরা ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। সে লক্ষ্যে 2026-27 অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় চলতি অর্থবছরের বরাদ্দ সংশোধিত 27.27% থেকে বেড়ে 33.70% উন্নীত করার এবং পরিচালন ব্যয় অর্থবছরের 72.73% থেকে কমিয়ে আগামী অর্থবছরের 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। এখানে আপনারা লক্ষ্য করবেন, এখানে আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়ন, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে অপরিহার্য শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি খাত ও তৃণমূলের মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি বিনিয়োগ ও টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভৌত অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির খাতওয়ারি বরাদ্দ পরিশিষ্ট ক এর সারণী 3টে তুলে ধরা হয়েছে। সামগ্রিক ব্যয় কাঠামো, সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত, এই 3টি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী 4-এ উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,74,988 কোটি টাকা, যা মোট বরাদ্দের 18.66%। সাধারণ সেবা খাতে প্রস্তাব হয়েছে 2,45,117 কোটি টাকা, যা মোট বরাদ্দের 26.13%। সামাজিক খাতের বর্ধিত সর্বোচ্চ ব্যয় প্রস্তাব সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চলতি 2025-26 অর্থবছরে যা ছিল 1,18,000 কোটি টাকা, অর্থাৎ আমরা ব্যাংকিং ব্যবস্থা হতে ঋণ গ্রহণের পরিমাণ আগামী অর্থবছরে 6,000 কোটি টাকা হ্রাস করার প্রস্তাব করছি। আমরা ক্রমান্বয়ে মাননীয় স্পিকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমানো শুরু করেছি। আশা করি এই ধারা অব্যাহত থাকবে। এই টাকা প্রাইভেট সেক্টর বিনিয়োগ করতে পারবে, এই জন্য আমরা এই অর্থনৈতিক কর্মকাণ্ডটা খুব সিরিয়াসলি আমরা ধারণ করেছি। ফ্যাসিবাদী সরকারের সময়ে ব্যাপক হারে ঋণ গ্রহণের ফলে দেশের ঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাই বাজেট ঘাটতিও বেড়েছে। 2005-06 অর্থবছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.9%। পক্ষান্তরে 2023-24 অর্থবছরে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির 4.5% দাঁড়িয়েছে। এই অবস্থা হতে উত্তরণে আমরা ঋণ ব্যবস্থাপনা সংস্কার, উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে সরকারি বিনিয়োগ, প্রকল্প বাস্তবায়ন কাঠামো আধুনিকায়ন এবং এর মাধ্যমে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত হবে, অর্থ প্রবাহ বৃদ্ধি পাবে এবং এই মাল্টিপ্লায়ার প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড অধিকতর গতিশীল হবে। খাতভিত্তিক অগ্রাধিকার। মাননীয় স্পিকার, এই পর্যায়ে সরকারের অগ্রাধিকার অনুসারে খাতভিত্তিক কর্ম পরিকল্পনা ও প্রস্তাবিত বাজেট কাঠামোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরছি। খাতভিত্তিক বিস্তারিত বরাদ্দ পরিশিষ্ট ক সারণী 4-এ সংযোজিত।
দর্শক, জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে, আবার ফিরছি আলোচনায়। এর আগে আপনি যেমনটা বলছিলেন যে বাজেটের যে ঘাটতি রয়েছে সেটি আমাদের যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সেখানে প্রায় কাছাকাছি। আমরা এর আগে দেখেছি যে সরকারের পরিচালনা ব্যয় সেখানে তো আসলে কমানোর সুযোগ থাকে না যদি বাজেট যে ঘাটতি রয়েছে সেটি যথাযথভাবে পূরণ না হয়। কিছুদিন আগে অর্থমন্ত্রীও বললেন যে ব্যাংক খাত থেকে যে ঋণ নেওয়া হয় সেখানে আগামী অর্থ বছরে 6,000 কোটি টাকা তারা কম নেবেন। সেক্ষেত্রে কি বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় কাটছাট হতে পারে কিনা? না, দেখুন, ব্যাংক বরোয়িং যদিও বলা হচ্ছে যে চলতি যে রিভাইজ বাজেট যেটি আছে সেখান থেকে 6,000 কোটি টাকা, এটি একটা ইতিবাচক। তারপরেও তো এই অঙ্কের যে 1,12,000 কোটি টাকা এটি তো ব্যাংক থেকেই যাবে। সুতরাং ব্যাংকের যে তখন তারল্যের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব কিন্তু পড়বে। তো সেই জায়গা থেকে একটা তো চ্যালেঞ্জ সরকারের কাছে আছেই। এখন যদি এগুলো উত্তরণ করা যাবে সেটি হচ্ছে যতটুকু রেভিনিউ মোবিলাইজ করা যায়। রেভিনিউ দেখেন, বাংলাদেশের অর্থনীতির আকার এখন আমরা দেখলাম $500 বিলিয়ন আমাদের জিডিপির আকার, যেটি এখন পার ক্যাপিটা ইনকাম $3,000 মতো। তো সেই জায়গায় এরকম একটা অর্থনীতিতে যে করের যেই পরিমাণ কর আদায় হওয়ার কথা সেই পরিমাণ কর কিন্তু আসলে আদায় হয় না। যারা করের নেটের যে বাইরে আছে, এখন এগুলো যদি আসলে এই পুরো কর ব্যবস্থাটাকেই আসলে ঢেলে সাজাতে হবে। পটেনশিয়াল আছে, কিন্তু সেটা আনার জন্য জনগণকে যারা কর দেওয়ার মতো সক্ষমতা রাখে তাদেরকে বের করে এনে এই নেটের ভিতরে যদি আনা যায়, পাশাপাশি যদি প্রমাণ করা যায় যে একটা কনফিডেন্সের যে আপনি যে ট্যাক্স দিচ্ছেন, আপনার যে সিকিউরিটি, আপনার স্বাস্থ্য, আপনার এডুকেশন, এইগুলাতে যাতে সরকার যে বিনিয়োগ করছে, ট্যাক্স পেয়ার্স মানির সদ্ব্যবহার, সেটিও কিন্তু আসলে পাশাপাশি সেটি কি পরিপ্রেক্ষিতে সরকার সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে? সেই সামাজিক সুরক্ষা খাতে বাড়াচ্ছে, কিন্তু আসলে আপনি দেখবেন উন্নত দেশগুলোতে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো দেখা যাচ্ছে যে হেলথটা গভর্নমেন্ট টেক কেয়ার করে। যদিও বাজেটে বলা হয়েছে যে পর্যায়ক্রমে সবাইকে হেলথ কার্ড দেয়া হবে। আসলে কার্ড তো ঠিক আছে, এটি একটি জাস্ট স্টেপ, কিন্তু এই জনগণের দোরগোড়ায় যাতে স্বাস্থ্যসেবাটা নিয়ে আসা যায়। আমি যেমন প্রায়ই বলে থাকি যে যদি 8টা ডিভিশনে 8টা বড় মাপের হসপিটাল করা যায়, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা, এখন যেমন ঢাকা মেডিকেল কলেজে যে ধরনের সুযোগ সুবিধা আছে সব জায়গা থেকে সবাই ঢাকা মেডিকেল কলেজে আসে, বা সিএমএইচের মতো জায়গায় যেই ধরনের সুযোগ সুবিধা আছে, এগুলো যদি আমরা 8টা ডিভিশনে 8টা বড় ধরনের হসপিটাল করতে পারি, এবং এখানে আমরা যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টর তাদেরকেও আমরা আসলে এখানে যদি আমরা কিছু ফিসক্যাল এবং নন ফিসক্যাল ইনসেন্টিভ দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি। আমরা দেখেছি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে অনেক কিছু করা যেতে পারে। কিন্তু এইগুলো যদি করা যেত তাহলে দেখেন হেলথ খাতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে টাকা কিন্তু বাইরে খরচ করা হয়, সেই টাকাটাও কিন্তু আমাদের এই যে ফরেন কারেন্সি সেভ হতো, পাশাপাশি ডোমেস্টিক যে হেলথ সার্ভিসটা এটা করার জন্য আসলে সরকারেরও কিছু পদক্ষেপ নিতে হবে। যে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছে বা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, যদি আনঅ্যাভয়েডেবল না হয় তারা যাতে দেশের মধ্যেই সেবাটা নেয়। কারণ এক ধরনের কালচার তৈরি হয়ে গেছে দেশের বাইরে সেবা নেওয়া। এখন দেশের ভিতরে সেবা নেওয়ার যে সংস্কৃতি, এটি কিন্তু সরকারের একদম ঊর্ধ্বতন। স্বাস্থ্যগত সরকারকে নজর দিতে হবে। স্যার, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। ফিরছি একটি বিরতির পরে, সঙ্গে থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন স্টারবিজ টুডে বাজেট আয়োজন। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো, আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। দর্শক, আমরা বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। আমরা এর আগে যেভাবে আলোচনা করছিলাম যে স্বাস্থ্য খাতে বাজেটের যে বরাদ্দ দেওয়া হয় সেই জায়গা থেকে তো কিছুটা বরাদ্দ হয়তো বিগত কয়েক বছর ধরে কিছুটা কমে আসছে। স্বাস্থ্যে তো আসলে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত, পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও তো আসলে গুরুত্বটা বাড়ানো উচিত। এক্ষেত্রে বাজেটের যে কিছুটা কম আমরা লক্ষ্য করছি, কিংবা বাজেটের যে বরাদ্দ সেখানে ডেভেলপমেন্টে অনেক বেশি যাচ্ছে, এটা কি এই খাদ্যটুকু কিছুটা অবহেলিত করছে কিনা? না, এবার যেমন বাজেট বক্তৃতায় কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা তিনটাকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে, অগ্রাধিকারের মধ্যে আছে। এখন এই অগ্রাধিকারের বিষয়গুলো তো অবশ্যই থাকবে, কিন্তু সেটি কিভাবে আসলে এর জন্য কি করা হবে, এখন নতুন কি উদ্যোগগুলো আছে সেটিও আসলে খুব ইম্পর্টেন্ট আছে। তা এখন যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে যদি এরকম কিছু ঘোষণা আমরা পেতাম, যেটি আমি বলছিলাম যে হয়তো একটা ঘোষণা আমরা কয়েকদিন আগে দেখলাম যে উপজেলা পর্যায়ে যে 50 বেডের যে হসপিটালগুলো আছে সেগুলোকে 101 বেডে উন্নীত করা হবে। এটি কিন্তু একটা এই ধরনের উদ্যোগ কিন্তু ভালো উদ্যোগ। এখন মুশকিল হচ্ছে যে এটা আপনি হয়তো বেড বাড়ালেন, কিন্তু স্বাস্থ্য সেবার মান যদি না বাড়ানো হয়, আপনি দেখবেন যে হয়তো হসপিটালে গেল, তার উল্টা দিকে আছে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে, হসপিটালের মেশিন নষ্ট থাকে, অনেক সময় সরকারি হাসপাতালগুলোতে জনবলের যে সংকট থাকে, তাহলে বাধ্য হয়েই মানুষকে কিন্তু দেখবেন এর মধ্যে কিন্তু একটা ইন্টারমিডিয়েট গ্রুপ আছে অনেক, আমি এটাকে বাংলায় যেটাকে বলা হয় মিডলম্যান, এই মিডলম্যানরা তখন কিন্তু প্রাইভেট ক্লিনিকগুলোতে নিয়ে যায়, মানুষকে কিন্তু অনেক তার যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন যে প্রায় 72%-এর মতো আমাদের। তাহলে এই উদ্যোগটা তো ভালো, কিন্তু এখানে যাতে স্বাস্থ্য সেবাটা যাতে নিশ্চিত করা যায়, জেলা হসপিটালগুলো, উপজেলা হসপিটালগুলো, ইভেন ইউনিয়ন পরিষদেও যদি আমরা একদম দোরগোড়ায় যদি স্বাস্থ্য সেবাটাকে নিয়ে যেতে পারতাম, তাহলে এর মাধ্যমে মানুষ কিন্তু অনেক ভালনারেবল থাকে। দেখা যাচ্ছে যে তার এই স্বাস্থ্য বিভিন্ন মিডলম্যানের খপ্পরে পড়ে প্রাইভেট ক্লিনিক বা বিভিন্ন জায়গায় গিয়ে তখন কিন্তু তাকে অনেক টাকা কিন্তু খরচ করতে হচ্ছে। তো এই জায়গাটা আসলে নজরদারির বিষয়। একইভাবে শিক্ষা খাতেও আমরা দেখলাম এবার বাজেটের জিডিপি যেটা 2%-এর মতো দেয়া হবে। এখন এই শিক্ষা খাতে অনেক দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্ট হয়, আজকে শুনি এই সাবজেক্ট থাকবে, কালকে শুনি ওই সাবজেক্ট থাকবে না, আজকে শুনি যে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্য দিন এই যে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এই শিক্ষা খাত নিয়ে আসলে কিন্তু এইভাবে আজকে একরকম কালকে আরেক রকম, এর একটা কিন্তু সুনির্দিষ্ট মানে ব্যবস্থা আসলে থাকা দরকার, যেখানে আমাদের আসলে মার্কেট কী চায় বা আমাদের একাডেমিয়া যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজের কথা আমরা বলছি, সেখানে কী ধরনের শিক্ষা চাচ্ছে। যেমন আমি এটা আমার অত্যন্ত একান্ত ব্যক্তিগত মতামত যে দেখা গেল জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আপনি করতে পারেন, কিন্তু সেই অনুযায়ী রিসোর্স দিতে হবে, সেই অনুযায়ী শিক্ষক সরবরাহ করতে হবে, সেই অনুযায়ী গুণগত মান, গুণগত শিক্ষা সরবরাহ করতে হবে। না হলে এই যে সরকারের ব্যয়ের চাপও কিন্তু বাড়ছে, যে আমি নতুন একটি প্রতিষ্ঠান করছি, দেখেন বাংলাদেশ কিন্তু একটা ল্যান্ড স্কেয়ার্স কান্ট্রি, তো সেখানে আপনি এই ধরনের উদ্যোগ নিলে আপনাকে প্রচুর বড় ধরনের ল্যান্ড অ্যাকোয়ার করতে হয়। কিন্তু আমরা যদি এরকম রিজিয়ন বেসড ভালো ইউনিভার্সিটিগুলোতে যদি বেশি পরিমাণে বিনিয়োগ করতাম, রাদার দেন নতুন একটা ইউনিভার্সিটি, আমি জাস্ট একটা ইউনিভার্সিটির উদাহরণ দিলাম, ঠিক একইভাবে আপনি দেখবেন জেলায় জেলায় মেডিকেল কলেজের, এখন জেলায় জেলায় যদি মেডিকেল কলেজ করতে হয়, এগুলো খুবই স্পেশালাইজড, আমি ভালো ডাক্তার তৈরি করতে গেলে আমাকে ভালো বিনিয়োগ করতে হবে, ভালো শিক্ষক সেখানে দিতে হবে, ভালো ইকুইপমেন্ট থাকতে হবে, ল্যাব থাকতে হবে, এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ এখন যে সময় এসছে, এখন কিন্তু আমরা যেই প্রোডাক্টিভ এমপ্লয়মেন্টের বিষয়টা আসছে, সেখানে কিন্তু প্রোডাক্টিভিটি বা আমরা বলছি এখন এমন গ্র্যাজুয়েট আমরা তৈরি করব যেগুলো সাথে স্টেম সাবজেক্টগুলো অনেক গুরুত্ব পাওয়া উচিত। এখন পৃথিবী কোন দিকে যাচ্ছে, এখন এআই আসছে, তো এআই আসার ফলে আপনি আমাদের নতুন কি সম্ভাবনা তৈরি হয়েছে, সেই অনুযায়ী কি আমরা গ্র্যাজুয়েট তৈরি করছে কিনা, স্কিল ডেভেলপমেন্টের স্বাস্থ্য এবং শিক্ষার যে গুণগত মান, সেখানে আসলে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই বিষয়ে নিয়ে আপনার আরও মন্তব্য জানতে চাবো। তার আগে একটু আমরা জাতীয় সংসদ ভবন থেকে আসতে চাই। জাতীয় সংসদে কথা বলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আমরা আবারও একটু তার বক্তব্যে চলে যাচ্ছি। পর্যায়ে
যাচ্ছে ইনশাআল্লাহ। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস একটি অগ্রাধিকার উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। চিকিৎসা ব্যয় কমানো, মানসম্মত সহজলভ্যতা নিশ্চিত করা এবং সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে। আগামী 2026-27 অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য করছে। যা জিডিপির 1.10%। এত বড় স্বাস্থ্য বাজেট আর কোনো সময় দেওয়া হয়নি। 25-26 অর্থবছরের সংশোধিত বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল আরো কম, 35। কৃষি ও খাদ্য নিরাপত্তা। কৃষিখাত মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক যুগান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় 10টি সেবা পৌঁছে দিতে সরকার চলতি বছরের 1 বৈশাখ আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। আগামী 26-27 অর্থবছরে 100 উপজেলায় 42.5 লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং দেশের সকল কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করার পরিকল্পনা রয়েছে। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকগণ প্রতি বছর একবার 2,500 টাকা করে নগদ সহায়তা পাবেন। আমি 2026-27 অর্থবছরে প্রাথমিকভাবে কৃষক কার্ড বাবদ 1,062,50 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে গৃহীত সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং এ বাবদ চলতি অর্থ বছরে 1,568,96,96 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। কৃষির সার্বিক উন্নয়নের জন্য আমরা নিম্নলিখিত কার্যক্রম বাস্তবায়ন করছি। কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে। ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার সরবরাহ অব্যাহত রাখা হয়েছে। ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে ভর্তুকির উপর নির্ভরশীলতা কমাতে সাশ্রয়ী উৎপাদন নিশ্চিতে কৃষিকে যান্ত্রিকীকরণ কর্মসূচি জোরদার করা হচ্ছে। আমাদের অনেক সময় শ্রমিকের অভাব থাকে, এর জন্য কৃষিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যান্ত্রিকীকরণ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কৃষি পণ্যের বহুমুখীকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পচনশীল পণ্যের জন্য কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন ব্যবস্থার সম্প্রসারণ করা হচ্ছে। আমাদের অনেক পচনশীল খাদ্যশস্য নষ্ট হয়ে যায়, এই জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আম চাষিদের জন্য বরেন্দ্র অঞ্চলে বিশেষ হিমাগার স্থাপন করা হচ্ছে। কৃষি উপকরণ বিতরণ, কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কার্যক্রম সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডাটা বেজের মাধ্যমে সার্ভিস ডেলিভারিটা মানে স্পিকার অনেক সহজ হবে। ইতিপূর্বে বিএনপি সরকার কর্তৃক প্রবর্তিত স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি বাংলাদেশের একটি সফল সামাজিক আন্দোলনের নাম, যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় চালু করেছেন। দর্শক, 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে, আমরা আবারও ফিরছি আলোচনায়। এর আগে আমরা যেমনটা আলোচনা করছিলাম, আপনার কাছ থেকে এবার একটু জানতে চাই যে বার্ষিক উন্নয়ন যে পরিকল্পনা, সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে 3,16,000 কোটি টাকার মতো সেখানে বরাদ্দ রাখা হয়েছে। এই জায়গাতে আমরা দেখতে পাই অধিকাংশ সময়ই এটা আসলে কাটছাট হয়ে যায়, অনেক ক্ষেত্রেই সেটা পূরণ করতে পারে না, কিংবা এডিপির আসলে শেষ মুহূর্তে গিয়ে বাস্তবায়নের দিকে যায়। এই সংস্কৃতি থেকে আসলে কবে বের হতে পারবে দেশ? এক নম্বর হচ্ছে যে এডিপির আকার যেটি আছে এখন, এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে প্রকল্পের সংখ্যা আমরা যতটুকু শুনেছি যে আগের চেয়ে প্রকল্পের সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে। এই প্রকল্পগুলো কিন্তু বিভিন্ন ভাগ আছে, যেমন এ বি সি বিভিন্ন ক্যাটাগরি আছে। এখন এগুলো কতটুকু আসলে জনগণের জন্য আপনার উপকারী বা জনকল্যাণমূলক, সেটি খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তো স্বাভাবিকভাবে আমরা আশা করি, যেহেতু সরকারের যদি নির্বাচনী ইশতেহারের সাথে বা সরকারের যে কমিটমেন্ট আছে সেটার সাথে যাতে এটার একটা সামঞ্জস্যপূর্ণ থাকে। আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে এই অবকাঠামো, সড়ক যোগাযোগ অবকাঠামো খাতে কিন্তু এই এডিপির প্রায়োরিটি, এবং এরপরে হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য এবং জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এখন এই যে প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো অনেক সময় দেখা যায় যে প্রকল্প যখন নেওয়া হয় তার আগে যে ফিজিবিলিটি স্টাডি করতে হয়, কারণ অনেক ক্ষেত্রে প্রকল্প নেয়ার এটা কিন্তু শর্তই হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করে প্রকল্প নেয়া। তো সেরকম যাতে না হয়, অন্তত সেই জায়গাটা যাতে নিশ্চিত করা। পাশাপাশি হচ্ছে যে এই প্রকল্পের যে বাস্তবায়নটা অনেক সময় দেখা যায় যে এটি বাস্তবায়ন করতে গেলে একটা দীর্ঘ সময় লেগে যায়। এই যে টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট, বাজেটে বরাদ্দও বেড়ে যায়। আমরা যখন দেখি যে এই যে যেই সময়ের জন্য একটা প্রকল্প নেওয়া হয়, বিভিন্ন কারণে সেটি কিন্তু সময় যখন বাড়ানো হয় তখন কিন্তু কষ্ট কিন্তু বেড়ে যায়। এখন এইগুলো যখন হয়ে যায় তখন সরকারের উপর কিন্তু ব্যয়ের চাপও কিন্তু বেড়ে যায়। এই জায়গাটা আসলে খুব দেখতে হবে যে যখন কোনো একটা প্রকল্প নেওয়া হয় সেই প্রকল্পর যাতে তার যে টাইম ফ্রেম, প্রয়োজনে এখানে ড্যাশবোর্ড করা যেতে পারে যে একটা প্রকল্পে তার 3 মাস পর 6 মাস পর কী ধরনের মাইলস্টোনগুলো আছে। তো সেই অনুযায়ী যদি পারফর্ম না করতে পারে তখন কিন্তু তার দেখবেন যে বিভিন্ন সিগন্যাল দিতে থাকে। এগুলোকে যদি ডিজিটালাইজ করা যায় তখন এবং জবাবদিহির আওতায় যদি আনা যায় যারা এগুলো বাস্তবায়ন করছে, এই যে টাইম অনুযায়ী এগুলোকে বাস্তবায়ন করা, সময় অনুযায়ী অর্থের ছাড় করা, বা একটা বড় সময় লেগে যায় হচ্ছে এই যে ল্যান্ড অ্যাকোয়ার করতে, যে কারণ অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের একটা বিষয় থাকে। তো ভূমি অধিগ্রহণে যেহেতু অনেক সময় লেগে যায়, এগুলো যদি আগেই কোনোভাবে মানে ফয়সালা করা যায়, কারণ এখানে করতে গেলেই তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় অনেক প্রকল্প পরিচালক আছে বলছিলেন যে আপনি এখানে তো আমরা অনেক সময় দেখতে চাই যে সাধারণ যারা জনগণ রয়েছেন যাদের ভূমিটা আসলে উন্নয়ন প্রকল্পের জন্য নেওয়া হয়, সেখানে তাদের আচরণেও কিছু পরিবর্তন আনা উচিত কিনা? কারণ অনেক সময় আমরা দেখি খালি জায়গায় তারা হয়তো কিছুটা অবকাঠামো নির্মাণ করে বেশি টাকা পাবেন, কিংবা কম টাকার জমি আরও বেশি টাকায় সরকারের কাছে কীভাবে বিক্রি করা যায়, সেখানে আমাদেরও আচরণগত কিছু পরিবর্তন আনা জরুরি কিনা? না, অবশ্যই সরকার যখন এগুলো করে তখন কিন্তু আপনি দেখবেন যখন সাইট সিলেকশন করা হয় সেটি যাতে কোনো রাজনৈতিক প্রভাব না থাকে, সেটি যাতে আসলে জনকল্যাণের জন্য যেই জায়গায় করা দরকার সেই জায়গায় যদি করা হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা আসে না। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্নভাবে প্রভাবিত হয়, সেটা রাজনৈতিকভাবে হোক অথবা অন্য কোনো প্রভাব সেখানে যাতে কাজ না করে। এই জায়গাগুলোই আসলে বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু একটা কৌশল বা স্ট্র্যাটেজিক হতে হবে গভর্নমেন্টকে, যে এগুলো যাতে এই সরকারের যে টাকাটা খরচ করা হচ্ছে সেখানে আপনি দেখবেন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে 2টা ভাগ থাকে, একটা সরকারের পার্ট থাকে আরেকটা ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, তাদের ডেভেলপমেন্ট পার্টনারদের একটা অংশ থাকে। তো এই যে টাকাগুলোর
যাতে সময় মতো যেইভাবে প্ল্যান করা হচ্ছে, আপনি জানেন যে সরকারি কোনো প্রকল্প যখন হয় তখন একটা ডিপিপি অনুযায়ী সেখানে কিন্তু বাস্তবায়ন করতে হয়। এই যে ডিপিপি তৈরি করার সময় যাতে এই বিষয়গুলো দেখা হয়। আবার অনেক সময় আমরা দেখি যে প্রকল্প পরিচালক, যেমন আগে শুনতাম যে একই মানুষ কয়েকটা প্রকল্পের পরিচালক থাকতো, সেখান থেকে কিন্তু এখন বেরিয়ে এসছে। এখন প্রকল্প পরিচালক যিনি থাকবেন উনি যাতে একটা প্রকল্প একটা লম্বা সময়ের জন্য, এই যে অনেক ঘন ঘন প্রকল্প পরিচালক যখন বদল হয় তখন কিন্তু এই প্রকল্পের উপর তার নেতিবাচক প্রভাব পড়ে। তারপরে আমরা জানি যে আমাদের এই সরকারের যে আইএমইডি আছে সেখানে কিন্তু একটা থার্ড পার্টি দিয়ে তারা কিন্তু এগুলো তাদের যে মানে মূল্যায়ন করা হয়, একটা মধ্যবর্তী যে পরিবীক্ষণ যেটাকে আমরা বলি, সেই পরিবীক্ষণটা এখন আমি দেখছি যে কিছুদিন আগেও দেখলাম যে অনেক এখন সব প্রকল্প তো আর করতে পারে না, এটা তো যেহেতু স্যাম্পল বেসড হয়, তো সেইখানে যাতে একটু জোর দেওয়া হয় যাতে এই যে পরিবীক্ষণ যেটি করা হয় অর্থাৎ ডিপিপিতে যেভাবে আছে সেই অনুযায়ী বাস্তবায়নটা হচ্ছে কিনা, বা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি যেইভাবে তদারকি করার কথা তারা করছে কিনা, তো সেই জায়গাগুলো যাতে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকে। পরিবীক্ষণের কথা বলছিলেন, পরিবীক্ষণে তো আসলে অনেক জায়গাতেই অনেক দুর্বলতা কিংবা অব্যবস্থাপনা কিংবা দুর্নীতির বিষয় সামনে আসে। কখনো কি দেখেছেন কোনো প্রকল্পে কাউকে শাস্তি দিতে কিংবা কোনো পরিচালককে কিংবা প্রকল্প পরিচালক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? এইবারের বাজেট বক্তৃতা একটা জায়গায় বলা হচ্ছে দক্ষতা, মেধাভিত্তিক এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো প্রতি জোর দেওয়া হয়েছে। এখন এই কথা কিন্তু আপনি যদি কথাটা দেখেন সেখানে কিন্তু বলা হচ্ছে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক এবং এই যে দক্ষতা, তার যেই কথাটা দেয়া আছে বলা আছে সেই অনুযায়ী যদি বাস্তবায়ন করা হয়। এখন অনেক সময় হয় কি এই যে রিয়েলিটি বা এনফোর্সমেন্ট এবং যেই কথাটা বলা আছে সেইটার যদি মধ্যে যদি গ্যাপটা থাকে, সেখানে যদি ব্রিজিংটা না থাকে, তাহলে কিন্তু এর জন্য যে ফলটা পাওয়ার কথা, যে আউটকামটা পাওয়ার কথা সেটি আমরা পাই না। তো সেটি করতে হলে কি করতে হবে, সরকার যে কথাগুলো বলছে সেটি যাতে বাস্তবায়ন হয়, এবং বাস্তবায়ন করার জন্য সরকারের পাশাপাশি যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশন করা এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করা, শুধুমাত্র একটা প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে না, সেটি বাস্তবায়নের ক্ষেত্রেও কিন্তু এই যে বিভিন্ন স্টেক হোল্ডার্সগুলোকে কার্যকর সম্পৃক্ততা, শুধুমাত্র নামে সম্পৃক্ততা না, সেটা যাতে ইফেক্টিভ তাদের যাতে ইনভলভমেন্টটা থাকে। সর্বপ্রথম যেটি দরকার একটা পলিটিক্যাল কমিটমেন্ট দরকার। সরকারের যে কমিটমেন্টটা, সেই কমিটমেন্ট এবং তার বাস্তবায়ন, এই দুটো যদি করা যায় তাহলে এডিপি অনেক সময় বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে ত্রুটিগুলো দেখতে পাই, যে চ্যালেঞ্জগুলো দেখতে পাই, সেই চ্যালেঞ্জগুলো কিন্তু ওভারকাম করার কথা। আর অবশ্যই সেই যেই হোক এটি জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা বিভিন্ন প্রকল্প শুনি যে 14 বছরেও এই সব প্রকল্প হয় না, আমি যেটা হয়তো 5 বছরে হওয়ার কথা সেটা 14 বছর হয় না, কিন্তু হয় নাই। আবার শুনি ডিজাইনের মধ্যে ত্রুটি আছে, এরকম পরবর্তীতে দেখা যায় অনেক কিছু আছে। কিন্তু যারা এটার জন্য দায়ী তাদেরকে যদি আমরা জবাবদিহিতার মধ্যে না নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কিন্তু ঘটতেই থাকবে। তো যেই 10টা প্রায়োরিটির কথা বলা হয়েছে সেটার যদি ইফেক্টিভ ইমপ্লিমেন্টেশন অর্থাৎ কার্যকর বাস্তবায়ন আমরা যদি দেখতে পাই তাহলে কিন্তু আমাদের এই যে আমরা বলছি করাপশন কমানোর কথা বলছি, তারপরে যেই বিষয়গুলো আসলে বলা আছে সেগুলোর যদি বাস্তবায়ন, শব্দ চয়নের বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী যদি ইমপ্লিমেন্টেশনটা না হয় তাহলে কিন্তু ওই শব্দ বা সেটি পেপারের মধ্যেই থেকে যাবে, বাস্তবে আসলে সেটি আসার সম্ভাবনা খুবই কম। আমরা আবার একটু সংসদে যেতে চাই। বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আবার সংসদ থেকে ঘুরে আসবো। 18.95 লক্ষ, আবার বলছি, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় 18.95 লক্ষ মা ও শিশুকে মাসে 850 টাকা দেওয়া হবে। ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে, আবার বলছি, এটা ক্যান্সার সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হবে।
বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসর গ্রহণকালে মোট অর্থের 30% গ্র্যাচুইটি হিসাবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা অপরিবর্তিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা 5,000 টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীর শ্রেষ্ঠ 40,000, বীর উত্তম 30,000, বীর বিক্রম 25,000, বীর প্রতীক 25,000 টাকা করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারদের মাসিক 20,000 টাকা এবং এ বি সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20, 15 ও 10,000 টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে। সামাজিক নিরাপত্তা খাতে 26-27 অর্থ বছরে 1,46,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, সামাজিক নিরাপত্তা খাতে এত বড় বরাদ্দ বাংলাদেশে হয়েছে কিনা আমার জানা নেই। বিদ্যুৎ, মাননীয় স্পিকার, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থ পাচার হয়েছে। বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের উপর চেপে বসেছে। এখানে বার্ষিক ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 28,919 মেগাওয়াট আমদানি ও অনগ্রিড নবায়নযোগ্য সহ হলেও নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ এখনও নিশ্চিত হয়নি। মাননীয় স্পিকার, আমরা দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণে স্বল্প। দর্শক, আমরা সরাসরি ছিলাম জাতীয় সংসদে, সেখানে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আবার ফিরছি আলোচনায়। একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো যে বাজেটের যে অর্থ সংস্থান, সেখানে একটি বড় অংশই কিন্তু বৈদেশিক সাহায্য থেকে আসার কথা বলা হচ্ছে। সেখানে 1,16,000 কোটি টাকার আশেপাশে একটি অঙ্ক, যার মধ্যে 6,000 কোটি টাকায় অনুদান থেকে আসবে। এই টাকাটা আসলে কতটুকু আমরা এখানে নির্ভর করতে পারি, কিংবা বৈদেশিক উৎস থেকে যখনই আমরা কোনো অর্থ নিব সেখানে তো কিছু শর্ত থাকে, কিছু তাদের প্রস্তাব থাকে, সেগুলো আসলে বাস্তবায়ন আমরা কতটুকু করতে পারবো? দেখুন, এক সময় কিন্তু যেমন আমরা যখন ডেভেলপমেন্ট পার্টনারদের কাছ থেকে ঋণ নেই, এটি কিন্তু ঋণের যে ইন্টারেস্টটা সেটা 0.75% ছিল। এখন কিন্তু এইটা বেড়ে গেছে। তাহলে আপনার কস্ট অফ এই যে বরোয়িং সেটাও কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। উচিত হবে এখান থেকে আমরা এই নির্ভরশীলতা থেকে যতটুকু কমিয়ে আনা যায়। এখন এক্সটার্নাল বরোয়িংয়ের চ্যালেঞ্জটা হচ্ছে, আপনি যে গ্র্যান্টের কথা বললেন, এই গ্র্যান্টটা যারা কমিটমেন্ট করেছে অনেক সময় সেই কমিটমেন্ট অনুযায়ী টাইমলি সেই ডিসবার্সমেন্টটা, পাশাপাশি অনেকগুলো কন্ডিশন কিন্তু থাকে। যখনই আপনি কোনো একটা এক্সটার্নাল বরোয়িংয়ের কাছে যাবেন তখন কিন্তু অনেক কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো আবার মানতে হয়। পাশাপাশি এখানে দেখবেন যে আমি কিছুদিন আগে দেখেছি যে যেটি 0.75% ছিল সেটি এখন 2%-এর উপরে হয়ে যাবে। তাহলে এই যে আমাদের পাবলিক ডেট বা ডেভেলপমেন্ট পার্টনারদের, কিছুদিন আগে আমরা দেখলাম যে IMF-এর তারা যে পরিমাণ আমাদেরকে দেওয়ার কথা ছিল সেটি অর্থ ছাড়ের বিষয়টা সেটি বোধহয় সফলভাবে হয়তো শেষ হয়নি। তো এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF যখন কোনো একটা জায়গায় যদি কোনো ধরনের কনজারভেটিভ ডিসিশন নেয় কোনো একটা দেশ সম্পর্কে, তখন কিন্তু অন্যান্য যে ডেভেলপমেন্ট পার্টনার তাদের উপরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ে।
এখন এই নেগোসিয়েশনটা আপনি কিভাবে করছেন, কি ধরনের প্রকল্প নিচ্ছেন, কিভাবে তাদেরকে ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কি ধরনের নেগোসিয়েশন হচ্ছে। একটা জিনিস তো আমাদের আসলে এবার আমরা বাজেট বক্তৃতায় আশা করছিলাম, যেহেতু আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের একটা বিষয় আছে, তো এলডিসি গ্র্যাজুয়েশন যদিও এগুলো একটু ক্রস কাটিং ইস্যুজ, অনেক জায়গায় আপনি যখন একটা ব্যবসায়ীকে যখন কোনো একটা ব্যবসার পরিবেশের যদি কস্ট অফ ডুইং বিজনেস আপনার কমে যায়, তখন এটার আপনার এক্সপোর্ট কম্পিটিটিভনেস সেখানে কিন্তু একটা প্রভাব ফেলবে। তারপরেও আমি ব্যক্তিগতভাবে আশা করেছিলাম যে অন্তত যেহেতু আমাদের একটা টাইম এক্সটেনশনের একটি বিষয় আছে যেটি পরবর্তীতে জেনারেল অ্যাসেম্বলিতে উপস্থাপিত হতে যাচ্ছে, এবং কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিও কিন্তু তারাও সুপারিশ করেছে, হয়তো নির্দিষ্ট টাইম বলেনি, বাট আমাদের এক্সটেনশনের বিষয়টা আসছে। তো এই বাজেটে হয়তো একটা আলাদা করে একটা সেকশন থাকা যেত যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য আসলে প্রায়োরিটি জায়গাগুলো কোন জায়গায়, এবং সেইটাকে মাথায় রেখে যদি কোনো ধরনের অ্যালোকেশন থাকতো, তো সেটার জন্য যেই অ্যানালিসিসটা করা দরকার, যেই হোমওয়ার্কটা করা দরকার ছিল, সেরকম একটা রিফ্লেকশন বাজেটে যদি থাকতো আমার মনে হয় ভালো হতো। তো আপনি যেটা বলেছেন যে আসলে এক্সটার্নাল বরোয়িং বা ডোমেস্টিক বরোয়িং, এই বাজেট ঘাটতি 2,43,000 কোটি টাকার যে ঘাটতি, এটি কিন্তু অনেক বিরাট অঙ্কের বিষয়। তো এখন একদিকে সরকার বিভিন্ন ধরনের কর ছাড়ের বিষয়টা আমি যতটুকু দেখলাম সেটি হচ্ছে উৎসে কর ছাড় দিচ্ছে, অর্থাৎ আপনি যার যতটুকু কর আসার কথা সেই কর তো পরবর্তীতে রিটার্ন যখন দিবে তখন তো সে দিবে, হয়তো উৎসে কর ছাড় দেওয়ার ফলে এক ধরনের কমফোর্ট যারা ব্যবসায়ী, কারণ আমাদের দেশে যেটা হয় কি অ্যাডসোর্স যখন কাটে সেটা পরবর্তীতে কিন্তু সমন্বয় হয় না, কিন্তু এইবার আমরা শুনেছি যে এরকম একটা সমন্বয়ের সিস্টেম বোধহয় রাখা হতে পারে, কারণ আপনার কাছ থেকে যে পরিমাণ ট্যাক্স কাটা হলো, আপনার বছর শেষে যদি তার চেয়ে কম ট্যাক্স আসে তাহলে আপনার ওই যে বাকিটুকু হয়তো সমন্বয়ের একটা সুযোগ, সেটি কিন্তু সুযোগটা থাকা উচিত। আরো একটি অভিযোগ রয়েছে, অ্যাডভান্স যে ডিউটি তারা দিয়ে থাকেন, কখনোই তাদের সেই অ্যাডভান্স ডিউটি তাদের ইয়ের সঙ্গে সমন্বয় করা হয় না। তো সেটি আমরা এবার শুনেছি যে এই ধরনের একটা ব্যবস্থাপনা থাকবে যে যাতে এটি সমন্বয় করার একটা সুযোগ থাকবে। আরেকটা জিনিস এবার আমরা দেখলাম যে এই বাজেটে একটু ফ্লেক্সিবিলিটি আছে, যে আপনার রিটার্ন জমা দেওয়ার বিভিন্ন সময় অ্যাক্রস দ্য ইয়ার আপনি রিটার্ন জমা দিতে পারবেন, আবার টাইমও বলে দেয়া আছে যে আপনি যদি জানুয়ারি থেকে মার্চে দেন তাহলে হয়তো এক ধরনের হবে, যেটা অনেক ধরনের সুবিধা তারা ন্যূনতম করের ক্ষেত্রে যেটি দেখলাম যে একটু সুবিধা পাবে, হয়তো এপ্রিল থেকে জুনের মধ্যে হলে সে টাকার অঙ্কটা হয়তো কিছুটা বাড়বে। এগুলো কিন্তু আমি মনে করি ভালো উদ্যোগ। এই যে টিন লাগবে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে, সেখানে হয়তো উইথ ফি এক্সেপশন, যেমন শিক্ষার্থী বা অন্য যারা আছে তাদের ছাড়া, এই জায়গাগুলো আসলে খুবই দরকার। যে এটি যারা ব্যাংক অ্যাকাউন্ট, আমাদের এখানে তো মনে হয় 18 থেকে 19 কোটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে আমি হয়তো এক্সাক্ট ফিগারটা বলতে পারবো না। এই ব্যাংক অ্যাকাউন্ট যাদের করার সময় যদি এই যে টিনটা আমরা এক সময় দেখি বাধ্যতামূলক করে, আবার পরে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা থেকে একটা ফ্লেক্সিবিলিটি থাকে, এগুলোর মধ্যে যাতে একটা কনসিস্টেন্সি থাকে। আরেকটা যেটা দেখলাম এবারে একটা ইতিবাচক দিক হচ্ছে এই যে ট্যাক্স রেটগুলো একটা সময়ের জন্য বেঁধে দেয়া, যেমন আপনার দেখলাম যে আপনার এই যে যখন ট্যাক্স করের হার যেটি আছে সেটা যেমন 26-27-এর জন্য বলা আছে, আবার 27-28-29-29 এটা কিন্তু একটা ভালো, যে তাহলে একজন ব্যবসায়ী বা একটা বিনিয়োগকারী সে কিন্তু বুঝতে পারবে যে আগামী 1 বছর পরে বা 2 বছর পরে এই রেটটা কি পরিমাণ থাকবে। তো এই কিছু উদ্যোগ তো আছে, পাশাপাশি এবার দেখলাম যে একটা ক্রিয়েটিভ ইকোনমির উপর এখন, যদিও এখন ক্রিয়েটিভ ইকোনমিকে ডিফাইন করা এবং সে অনুযায়ী এটাকে উৎসাহ দেয়া হচ্ছে, কারণ আমরা যদি এই ধরনের মানে ক্রিয়েটিভ ইকোনমিতে বিনিয়োগ করি তার রিটার্নটা কিন্তু আসবে। তো সেই জায়গাটা আসলে এগুলোকে আসলে অ্যানালিসিস আরও বেশি করে করতে হবে পরবর্তীতে, এগুলোকে আসলে ডিফাইন কোনটাকে আমরা ক্রিয়েটিভ বলতেছি, সেটার জন্য যে সরকার 300 কোটি টাকার মতো একটা বাজেট
প্রস্তাব করেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে CSR তহবিল আছে সেখান থেকে 500 কোটি টাকা এখানে নেওয়া হবে, কিন্তু সেই টাকাটা আসলে কিভাবে ব্যয় করা হবে নিশ্চয়ই তার একটা গাইডলাইন থাকবে। কিন্তু এই উদ্যোগটা কিন্তু ভালো উদ্যোগ। তারপরে যারা আমাদের ফ্রিল্যান্সার যারা আছে, তরুণ বিশেষ করে আমাদের ইয়াং যারা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের এইবার কিন্তু মানে অনেকটা কিছু মানে ফিসক্যাল ইনসেন্টিভের বিষয় সেখানের মধ্যে আছে। রেমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনার যে এক্সিস্টিং যে 2.5% যে ইনসেন্টিভটা সেটা কিন্তু অব্যাহতি থাকবে। তো এই জায়গাগুলো কিন্তু আসলে খুবই ভালো, কিন্তু যেটা বরাবরের মতোই বলার চেষ্টা করছি সেটি হচ্ছে ফিসক্যাল স্পেসটা বাড়ানো, ব্যাংক বরোয়িং বা এক্সটার্নাল বরোয়িং তার উপর ডিপেন্ডেন্সটা কমানো। তো এই বাজেটে কিন্তু তার একটা সুযোগ, যে আপনি দেখবেন একটা গ্রামে দেখবেন যে অনেক দোকান আছে, অনেক গ্রোথ সেন্টার আছে, তাদেরকে কিন্তু আপনি যদি করের আওতায় নিয়ে আসেন, হয়তো সে সামান্য কিছু দিয়েও যদি শুরু করতে পারে, তাহলে কিন্তু সরকারের দেখবেন যে যেহেতু লক্ষ লক্ষ আপনার ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আপনি তারও তো একটা রেসপন্সিবিলিটি আছে। আপনি যদি 500-1000 টাকা দিয়েও শুরু করে বছরে, তো সেটার জন্য কিন্তু সরকারের কিন্তু অনেক বড়, তা এই তাদেরকে এমনি তো আনা যাবে না, একটা সিস্টেমের মধ্যে আসলে নিয়ে আসতে হবে। এবং আমি সবসময় যেটি আবারও বারবার রিপিটেডলি বলছি, সরকারের এই যে ট্যাক্স পেয়ার্স মানি ব্যবহারের সৎ ব্যবহার, পাশাপাশি জনগণের যে সেবা, যেই সেবাটা যাতে সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সামাজিক সুরক্ষা হোক, সিকিউরিটি হোক, সেই জায়গাটাও কিন্তু আসলে পাশাপাশি নিশ্চিত করতে হবে। মানে সব জায়গাতে আসলে গুরুত্ব দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বাজেটের দিনে আমাদের সঙ্গে এসে আলোচনা যুক্ত হওয়ার জন্য। জি ধন্যবাদ। দর্শক, আমরা বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। দেখছেন স্টারবিজ টুডে, বাজেট আয়োজন ফিরছে একটু পরেই। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি স্টারবিজ টুডের বাজেট আয়োজনে। বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ, এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের চোখ পণ্য বা সেবার দাম কতটুকু বাড়ছে না কমছে সেই দিকে। এবারে বাজেটে তাই জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। কমেছে অন্তত 60টি নিত্যপণ্যের দাম। এছাড়াও কমছে চিকিৎসা ব্যয়, দেশে তৈরি কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের দামও। তবে বাড়ছে সিগারেট, দেশীয় অ্যালকোহল আর কাজু বাদামের দাম। বাজেট মানেই যেন খরচ বাড়ার আতঙ্ক। এবারে অবশ্য গ্রীষ্মের গরমে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন অর্থমন্ত্রী। প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেই তিনি চাল, ডাল, তেল সহ অন্তত 60টি নিত্যপণ্যের উৎসে কর কমালেন। এতে কমে আসবে মানিব্যাগের ওপর চাপ। বাড়িতে গৃহিণীদের স্বস্তি দিতে কমছে ওভেনের দামও। আরও রয়েছে সুখবর, কমছে আমদানি করা মশলার দামও। অবশ্য অতিরিক্ত খাবারের ফলে রোগ ব্যাধি হলে এবারে কমবে চিকিৎসার ব্যয়, কারণ ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিভিন্ন পর্যায়ে শুল্ক হ্রাস থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কাপড় ধোয়ার কষ্ট কমাতে কমছে দেশে তৈরি ওয়াশিং মেশিনের দামও। এছাড়াও কমছে দেশে উৎপাদিত লিপস্টিক, লোশন আর ফেস ওয়াশের দামও। এদিকে জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ায় কমছে এই ওষুধের দাম। এছাড়া 20,000 টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দামও। কমছে বিভিন্ন ধরনের লেন্সের দাম। এদিকে কিডনি রোগীদের জন্য আছে সুখবর, প্রতি ডায়ালাইসিস বাবদ খরচ প্রায় 800 টাকা কমবে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে, তাই তো বাড়ছে সিগারেটের দাম। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। সেখানে যদি থাকে বিদেশ থেকে আনা কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। লিটারে 500 টাকা করে বাড়ছে দেশি অ্যালকোহলের দাম। আয়েশ করে সিগারেট হাতে নিয়ে কফি খাবেন, সেই আমদানি করা কফির দামও বাড়ছে। তবে কমছে দেশে প্রক্রিয়াজাত করা হয়েছে এমন কফির দাম। এদিকে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব যানবাহন দেশে তৈরি করে কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এতে কমবে স্থানীয় বাজারে তৈরি বৈদ্যুতিক গাড়ি, ই-বাইকের দাম। তবে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির দাম বাড়ছে। কমছে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচও।
এত কিছুর দাম কমে গেলে যদি আপনার হাতে কিছু টাকা জমে যায় তাহলে অন্তত 4 লাখ টাকা পর্যন্ত কোনো শুল্ক ছাড়াই ব্যাংকে রাখতে পারবেন। এই টাকা দিয়ে চাইলে শুরু করতে পারবেন নতুন স্টার্টআপ, কারণ নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। কমছে স্থানীয়ভাবে তৈরি কম্পিউটার, ল্যাপটপের দামও। গানের আনন্দ বাড়িয়ে দিতে এবারের বাজেটে পিয়ানো, গিটার, ভায়োলিন আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কমছে মোবাইল ফোনের সিমের দাম এবং দেশে তৈরি হ্যান্ডসেটের দাম। নগর জীবনকে গতিশীল ও যানজট মুক্ত রাখতে জনপ্রিয় মেট্রো রেলে ভ্রমণের খরচ বাড়াচ্ছে না সরকার। 2028 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকছে এই সেবায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। দর্শক, জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আবারও যাচ্ছি সেখানে। কারিগরি দক্ষতা চিহ্নিত করা হচ্ছে। জাতীয় উৎসব, সাংস্কৃতিক উৎসব, আঞ্চলিক উৎসব ইত্যাদি বহুমুখী ঐতিহ্যমণ্ডিত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক, থিম ভিত্তিক জাতীয় আঞ্চলিক ক্যালেন্ডার প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব উৎসবগুলোতে ইকোনমি জেনারেট করে এবং ব্যবসা জেনারেট করে, ইকোনমিও জেনারেট করে। আমরা পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে ইকো ট্যুরিজম উন্নয়নে বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে সরকার নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করছে। পর্যটন খাতের পেশাজীবীদের বিশ্বমানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। রন্ধন শিল্প, কুলিনারি আর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হচ্ছে। পর্যটন খাতের প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বিশ্বখ্যাত সংস্থা কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটন খাতের সামগ্রিক সম্ভাবনা, বৈচিত্র্য এবং আধুনিক ক্রিয়েটিভ থিমগুলোকে ক্রিয়েটিভ থিমস অন্তর্ভুক্ত করে একটি সময়োপযোগী সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করা হচ্ছে। আন্তর্জাতিক উৎসব ও বাজারে ক্রিয়েটিভ সম্ভাবনাকে তুলে ধরতে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। থিয়েটার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন এবং OTT প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও গড়ে তোলা হবে। আমি আগামী 2026-27 অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের CSR খাত থেকে আরও 500 কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম সংসদে।
এবার আমাদের হাতে বেশ কিছু পণ্যের কিন্তু যে দাম বাড়তে পারে কিংবা কমতে পারে তার অনেক তথ্য কিন্তু আমাদের হাতে চলে এসেছে। তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি পণ্যের আমরা বিস্তারিত এখন আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইভি গাড়ি অর্থাৎ ইলেকট্রিক যে ভেহিকেলগুলো রয়েছে, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর জন্য চেষ্টা করছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে ইলেকট্রিক ভেহিকেলের দিকে জোর দেওয়া হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ির ক্ষেত্রে কিন্তু অগ্রিম আয়কর যেটা সেটা কমানো হচ্ছে, এবং এছাড়া গাড়ি আমদানির ক্ষেত্রেও কিন্তু এর আগে 93% পর্যন্ত কর দিতে হতো, সেখানে দুটি ধাপ করেছে বর্তমান সরকার। এখানে $25,000 মধ্যে যে গাড়িগুলো রয়েছে তার জন্য 93% থেকে কমিয়ে 64% কিন্তু কর নির্ধারণ করেছে, এবং আরেকটি ধাপ রেখেছে অর্থাৎ $50,000 মধ্যে যে গাড়িগুলো রয়েছে সেগুলো আমদানির ক্ষেত্রে 80% কিন্তু কর নিয়ে এসেছে। অর্থাৎ দুটো ধাপ করলেও দুটো ধাপের ক্ষেত্রেই কিন্তু করের একটি ছাড় দেওয়া হচ্ছে। ফলে দেশে যে ইলেকট্রিক ভেহিকেলগুলো আসবে, দেশের মধ্যে যেগুলো উৎপাদনও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু দাম কমতে পারে। একই সঙ্গে ইলেকট্রিক ভেহিকেলের যেহেতু চার্জিংয়ের একটি বিষয় থাকে, চার্জ সহজে যেন দেওয়া যায়, চার্জিং স্টেশন স্থাপনের জন্য কিন্তু কর অবকাশের সুবিধা বর্তমান সরকার দিয়েছে, এবং সেটি এই যে আগামী অর্থ বছর আসছে সেখানে এই সুবিধা কিন্তু পাবেন। অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল আরও ব্যবহার যেন বাড়ে, কিংবা সরকার এই ইলেকট্রিক ভেহিকেলকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু এর যে চার্জিং ফ্যাসিলিটি কিংবা এর আমদানি উভয় জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের কর অবকাশের সুবিধা দিচ্ছেন। ই বাইকের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সুবিধা রয়েছে। ই বাইকের জন্য অনেক সরঞ্জাম আমদানির জন্য শুল্ক ছাড় রয়েছে। বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে উৎসাহ দিচ্ছে বর্তমান সরকার। দেশের মধ্যে যদি কেউ বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করতে চায় সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু কর ছাড়ের ঘোষণা এসেছে এই যে বাজেট ঘোষণা চলছে সেখানে। আমরা এরপরে আরেকটি পণ্যে যেতে চাই। আমাদের নিত্য পণ্যে আসলে পরিণত হয়েছে টিভি, ফ্রিজ কিংবা এসি। এই গরমে কিছুটা প্রশান্তি পাওয়ার জন্য যদি আপনি একটি এসি কিনতে চান সেখানে আপনার জন্য সুখবর রয়েছে। তবে সেক্ষেত্রে আপনাকে প্রথম পছন্দ করতে হবে দেশে যে উৎপাদিত এসি রয়েছে, দেশীয় উৎপাদন কিংবা দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই দিকে কিন্তু আপনার পছন্দটা নিয়ে যেতে হবে। কারণ বিদেশি এসির চেয়ে দেশে উৎপাদিত যে এসি রয়েছে সেখানে কিন্তু অনেকটাই কর ছাড় দিচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকারের একটি অন্যতম লক্ষ্য রয়েছে দেশে যে শিল্প কারখানাগুলো রয়েছে কিংবা দেশে যে উৎপাদন পদ্ধতি রয়েছে, উৎপাদনে আরও বেশি সুবিধা দেওয়ার জন্য, দেশীয় শিল্পে আরও বেশি বিকাশ ঘটানোর জন্য কিন্তু চেষ্টা করছে, এবং তারই অংশ হিসেবে দেশে যে ইলেকট্রনিক্স পণ্যগুলো উৎপাদিত হচ্ছে সেখানে কিন্তু বড় ধরনের কর ছাড় দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই কর ছাড়ে কিন্তু এসি, ফ্রিজ কিংবা টিভি উভয় ক্ষেত্রেই কিন্তু সেই কর ছাড় দিচ্ছে বর্তমান সরকার। ফলে এসব পণ্যের দাম কিন্তু আগামী অর্থ বছরে অনেকটাই কমে যাবে। আপনার যদি টিভি, ফ্রিজ কিংবা এসি কেনার কোনো পরিকল্পনা থাকে তাহলে আগামী অর্থ বছর হতে পারে আপনার জন্য একটি আদর্শ সময়। এই সময় আপনি অনেকটাই কম দামে এসব পণ্য কিনতে পারবেন। এছাড়া নারীদের জন্য একটি সুখবর রয়েছে। নারীদের যে প্রসাধনী সামগ্রী, সেই প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে কিন্তু অনেকটাই কর ছাড় দিতে যাচ্ছে বর্তমান সরকার। বিশেষ করে লিপস্টিক, মেয়েদের জন্য লিপস্টিকের একটি সুখবর রয়েছে আমার কাছে। লিপস্টিকে দেশে উৎপাদন অর্থাৎ বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে দেশে যে প্রতিষ্ঠানগুলো লিপস্টিক উৎপাদন করতে থাকে সেখানে কিন্তু বড় একটি কর ছাড় দিচ্ছে বর্তমান সরকার। ফলে দেশে এসব পণ্য উৎপাদনে খরচ কমে যাবে, যার ফলে ক্রেতারাও আরও আগের চেয়ে কম দামে কিনতে পারবেন। একই সঙ্গে আরও কয়েকটি পণ্য রয়েছে, লোশন কিংবা ফেস ওয়াশ। এসব ক্ষেত্রেও কিন্তু যে কাঁচামাল রয়েছে, কাঁচামাল আমদানির ক্ষেত্রে কর সুযোগ দিচ্ছে সরকার, যার ফলে এসব পণ্যেরও দাম কমে যাবে। আগামীতে মেয়েদের হয়তো রূপ আরও বেড়ে যেতে পারে। আমরা এর পরের একটি পণ্যে যেতে চাই, টিভি কিংবা ল্যাপটপ। ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে কিন্তু সরকারের অনেক বেশি নজর রয়েছে, অনেক বেশি অগ্রাধিকার রয়েছে। বিশেষ করে প্রযুক্তি পণ্যের দিকে সরকারের অনেক বেশি অগ্রাধিকার দিচ্ছে, যার ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপের যন্ত্রাংশ আমদানির উপর থেকে কর অব্যাহতি রয়েছে, এবং কর অবকাশের যে সুযোগ আগে ছিল সেটি 2030 সাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এর ফলে এসব পণ্যে দেশে উৎপাদন যদি করতে চায় তখন কিন্তু এর দাম কমে যাবে, যার ফলে ক্রেতারা আগের তুলনায় আরও কম দামে সব পণ্য পাবেন। ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু তারা পাচ্ছেন। এছাড়া আরও আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে একই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রেও কিন্তু একই সুবিধা কিন্তু পাচ্ছে যারা ক্রেতা রয়েছেন। আমরা জানি যে দেশের বাইরে থেকেই মূলত আসলে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে মোবাইল উৎপাদনকারী, সেই সব মোবাইল আমরা কিনে থাকি। দেশের মধ্যেও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অনেক ভালো মোবাইল তৈরি করে, এবং সেই মোবাইল এখন আপনি কিনতে পারবেন আগের চেয়েও কম দামে। এছাড়া বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু দেশের মধ্যে মোবাইল উৎপাদন করে থাকে। বড় বড় বহুজাতিক প্রতিষ্ঠানেরও দেশে প্ল্যান্ট রয়েছে, তারা দেশের মধ্যে উৎপাদন করে। সেই সব বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে তারা যারা বাংলাদেশে উৎপাদন করছেন তাদের মোবাইলেরও দাম অনেকটা কমে যাবে। ফলে মোবাইল কেনার যদি আপনার কোনো পরিকল্পনা থাকে আপনি আর কটা দিন অপেক্ষা করতে পারেন। নতুন অর্থ বছর শুরু হওয়ার সাথে সাথে আপনি আরও কম দামে কিনতে পারবেন।
আরেকটি পণ্যের দাম বাড়ার কিংবা পরিচালনার খরচ বেশি তথ্য আমাদের হাতে আছে। যারা উচ্চবিত্ত রয়েছেন কিংবা নিজের নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহার করছেন কিংবা করতে চান, তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। কারণ ব্যক্তিগত যদি রিভলভার কেউ ব্যবহার করতে চান নিজের নিরাপত্তার জন্য, সেক্ষেত্রে রিভলভার নিবন্ধনের শুরুতেই অগ্রিম আয়কর হিসেবে আপনার কাছ থেকে কেটে নেবে 1 লক্ষ টাকা। তবে বন্দুক কিংবা শটগান যদি কেউ ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে এই অগ্রিম আয়করটি 50,000 টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ সরকারের প্রথম যে লক্ষ্য রয়েছে, নিম্নবিত্ত কিংবা যারা মধ্যবিত্ত রয়েছে তাদেরকে করের দিক থেকে কিছুটা ছাড় দেওয়ার পরিকল্পনা থাকলেও যারা উচ্চবিত্ত রয়েছেন তাদেরকে কর ছাড় দিতে মোটেই রাজি নয় বর্তমান সরকার। যার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে এসব নিরাপত্তা পণ্য কিংবা একই সঙ্গে যে সব উচ্চাভিলাষী পণ্য রয়েছে সেই সব পণ্যের ক্ষেত্রে কিন্তু কর অনেকটা বাড়িয়ে দিচ্ছে বর্তমান সরকার। এবং এই যে বাজেট উপস্থাপন চলছে, বাজেট উপস্থাপন শেষ হলে হয়তো আরও কোন কোন পণ্যের উপরে দাম নতুন করে কর আরোপ হতে পারে কিংবা কোন কোন পণ্য থেকে কর অবকাশ সুবিধা দিতে পারে, সেই সব তথ্য আমরা জানতে পারবো। তখন হয়তো আরও নতুন নতুন পণ্য সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। দর্শক, আপনারা দেখছেন স্টার বিস টুডে বাজেট আয়োজন। আজকের এ পর্যন্তই। আমি আপনাদের সাথে ছিলাম ইমতিয়াজ আহমেদ। দেখা হবে পরবর্তীতে।